হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তো উচ্চ মাধ্যমিক 2024 সাজেশন নিয়ে এসেছি আজকে ফিজিক্সের। ঠিক আছে, তো কিছু কথা আগে বলে দিই আমি। পুরো যে সাজেশনের পিডিএফ সেটা তোমরা আমার ফেসবুক পেজ, আমার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে, তো সেই ফেসবুক পেজে গিয়ে তোমরা সম্পূর্ণ সাজেশনের পিডিএফ পেয়ে যাবে। আমরা কয়েকটা ধাপে হচ্ছে গিয়ে সাজেশনস গুলো দেবো। তো আজকে হচ্ছে গিয়ে শুধুমাত্র স্থির তড়িতের যে চারটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে গিয়ে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তারপর ধরো তোমাদের আছে তড়িৎ ক্ষেত্র, তারপর তড়িৎ বিভব, আর শেষে আছে ধারক ও ধারকত্ব। এই চারটা চ্যাপ্টারের আজকে সাজেশন দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে, কারণ শুধুমাত্র আমি কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে লিখিনি, আমি একটু একটু করে আলোচনাও করে গেছি, যাতে তোমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট কিছু না কিছু রিমাইন্ড হয়ে যায়। ঠিক আছে, এক কথায় রিভিশন, বা হচ্ছে কিছু বলে না ওয়ান শট কি সমস্ত বলে, তো ওই ওয়ান শটের মতো করে হচ্ছে কি সাজেশন সহযোগে হচ্ছে কি আমি আলোচনা করে গেছি। তো শুধুমাত্র হচ্ছে কি পিডিএফটাকে নিয়ে নিবে না, এই ভিডিওটা দেখবে, কাজে লাগবে। ওকে, তো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ওটা কি, ওটা হচ্ছে গিয়ে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। যদিও বা এখান থেকে খুব একটা বেশি যে কোশ্চেন আছে তা নয়, 1 নাম্বার 2 নাম্বার হার্ডলি পড়ে, কোনো বার হয়তো পড়েও না আবার, তাও কিছু কোশ্চেন আমরা দেখে নেব। যেমন ধরো ফার্স্ট দেখতে পাচ্ছি ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা। আমাদের এখানে একটা তত্ত্ব আছে ইলেকট্রনীয় তত্ত্ব, মানে কিভাবে কোনো একটা বস্তু বা কোনো একটা অ্যাটম বা পরমাণু কি হয় না, চার্জড হয় বা আহিত হয় ইলেকট্রন বেরিয়ে যাওয়ার মাধ্যমে, বা ওই অ্যাটম বা বস্তুর মধ্যে ইলেকট্রন প্রবেশ করার মাধ্যমে ওটা হচ্ছে কি আহিত হয়। যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে হচ্ছে কি নেগেটিভ, আর যদি হচ্ছে কি ইলেকট্রন সেখান থেকে বেরিয়ে যায় তাহলে পজিটিভ হয়ে যায়। আরো ডিটেলস অনেক ব্যাপার আছে, এখন তো অতগুলো বলা সম্ভব হবে না। তো তার ওই যে ইলেকট্রনের তত্ত্ব, তারই সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা করতে হবে। তো দুটো বস্তুকে যখন আমরা হচ্ছে কি রাব করি বা হচ্ছে কি ঘর্ষণ হয় দুটো বস্তুর মধ্যে, তখন কি হয়, যে বস্তুর অ্যাটমের আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যেকার যে শক্তি, সেটা যত শিথিল হবে সেখান থেকে ইলেকট্রন তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর যার স্ট্রং হবে সেখানে গিয়ে হচ্ছে কি ইলেকট্রন যেখান থেকে বেরালো অন্য একটা বস্তুতে গিয়ে হচ্ছে কি প্রবেশ করবে। তো এইভাবে কি হয় না, ঘর্ষণের মাধ্যমে একটা বস্তু ধনাত্মক হয়, একটা বস্তু ঋণাত্মক হয়। তো এটা হচ্ছে গিয়ে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা। তারপর যেমন ধরো আছে আধানের কোয়ান্টা। ঠিক আছে, না আমাদের পরিবেশের সব থেকে যে ছোট আধান সেটা কিনা একটা ইলেকট্রনের আধান, যার ভ্যালু হচ্ছে গিয়ে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে কি এসআই তে, আর সিজিএস এ যদি বলি তাহলে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। ওকে, এদের মধ্যে যে সম্পর্কগুলো আছে, মানে তোমার কি বলে, আধানের যে ইউনিট কুলম্ব, স্ট্যাট কুলম্ব, ইএসইউ, তো এদের মধ্যে যে সম্পর্কগুলো আছে এগুলো ভালো করে একটু দেখে নিবে। আচ্ছা, আধানের কোয়ান্টাম জিনিসটা কি না, এখানে দেখো অলরেডি লেখা আছে সূত্রটা, কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন। মানে বলছে আমাদের পরিবেশে যত আধান আছে কোনো বস্তুতে, যা সমস্ত আধান হয় সেটা কি হয় না ইলেকট্রনের আধানের সরল গুণিতক হয়। তো ইকুয়েশন হচ্ছে আমাদের এইটাই, কিউ ইকুয়ালস টু এন, যেখানে এন হচ্ছে গিয়ে কত সংখ্যক ইলেকট্রন আছে, আর ই হচ্ছে কি ইলেকট্রনের আধান, আর কিউ হচ্ছে কি ওই বস্তুটার হচ্ছে কি আধান। ঠিক আছে, তো এটা গেল আধানের কোয়ান্টাম। এখান থেকে অনেক অঙ্কও দেয়। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আধানের কোয়ান্টাইন যখন হচ্ছে, তো কোন একটা বস্তু চার্জড হচ্ছে, সে হতে পারে নেগেটিভ বা হতে পারে পজিটিভ। তো এর ফলে কি হয়, ভরেরও চেঞ্জ হয়। ঠিক আছে, কখনো ভর বাড়ে, কখনো ভর কমে। যখন কোনো বস্তু নেগেটিভলি চার্জড হচ্ছে, তার মানে সেখানে ইলেকট্রন এসছে, অর্থাৎ তার ভর কিছু পরিমাণ বাড়বে, আর ভাইস ভার্সা, মানে উল্টো ক্ষেত্রে উল্টো হবে, ধনাত্মক হলে ভর হচ্ছে গিয়ে কমবে। তড়িতের নিত্যতা সূত্র কি, তড়িতের নিত্যতা সূত্র হচ্ছে কি, কোনো একটা বস্তু সংস্থাকে যদি আমরা আইসোলেটেড করে রাখি বা বিচ্ছিন্ন করে রাখি, তো ওই বস্তু সংস্থার মধ্যে টোটাল চার্জ সবসময়ের জন্য অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে কি নিত্যতা সূত্র। আর কি আছে, অতি পরিবাহী কি, এর একটা উদাহরণ স্বর্ণপত্র। আচ্ছা, অতি পরিবাহী কি না, কোনো বস্তুকে দেখা গেছে যে কোনো পদার্থকে যদি খুব কম তাপমাত্রায় রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে সে সম্পূর্ণ পরিবাহী রূপে কাজ করে। কারণ কি,
যে সমস্ত পরিবাহী আমরা ইউজ করি একদম 100% সে কাজ করতে পারে না। কিন্তু দেখা গেছে কোনো কোনো, যেমন একটা এক্সাম্পল, ধরো যদি আমরা অ্যালুমিনিয়ামকে মাইনাস 272 কোনো বইতে হয়তো 273 লেখা থাকতে পারে, সেটা সমস্যা নয়। তো এরকম মাইনাস, তো হচ্ছে এতটা কম টেম্পারেচারে যদি আমরা একটা অ্যালুমিনিয়ামকে রাখি, তাহলে সে ফুললি কন্ডাক্টর বা ফুললি হচ্ছে কি আমাদের পরিবাহী হিসেবে কাজ করে। এক্সাম্পল হচ্ছে কি বললাম স্বর্ণপত্র। স্বর্ণপত্রের সাহায্যে দুটো কাজ করা যায়। এক হচ্ছে কি কোনো পরিবাহীতে তড়িৎ আছে কি নেই, সে চার্জড কি চার্জড নয়, আর কি যদি সে চার্জড তাহলে কেমন, যে সে নেগেটিভলি চার্জড নাকি পজিটিভলি চার্জড। ওকে, এটা হচ্ছে গিয়ে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের সাহায্যে বোঝা যায়। তো সেখানে তার যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যে যন্ত্রটা আছে, ওই যন্ত্রের মধ্যে একটা জিনিস রাখা থাকে। কি রাখা থাকে না, জলশোষক পদার্থ রাখা থাকে। সেই জলশোষক পদার্থ হিসেবে কাকে রাখা থাকে সেটা কোশ্চেন। অনেক সময় জিজ্ঞাসা করে একটু ডিটেলসে ব্যাখ্যা করো কেন রাখা থাকে। না কি হয়, ওর মধ্যে সামান্য হলেও জলীয় বাষ্প থাকবে। তো জলীয় বাষ্প যদি থাকে, হয় কি না জলীয় বাষ্প তড়িতের সুপরিবাহী। তো যখনই ওই যে আমাদের চাকতি আছে, যদি তোমরা একটু মনে করো হচ্ছে কি আমাদের স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, বা ভিতর দিকে যে দণ্ডটা নেমে গেছে, তো ওই ধাতব দণ্ড, সেখান থেকে কি হয় না চার্জ কিছু পরিমাণ আমাদের যে ওই বক্সের মধ্যে যে জলীয় বাষ্প থাকে তারও কিছু কিছু পরিমাণ নিয়ে নিতে পারে। তো এই পরীক্ষাটা তাহলে ঠিকঠাক করা যাবে। তো সেই জন্য কি হয়, ওই বক্সের মধ্যে অর্থাৎ তড়িৎবীক্ষণ যন্ত্রের মধ্য থেকে যে জলীয় বাষ্প আছে সেটাকে যাতে সরিয়ে দেওয়া যায়। তো সরিয়ে তো দেওয়া যাবে না, কারণ বক্স তো বন্ধ। তো তার মধ্যে কি করা হয়, ক্যালসিয়াম ক্লোরাইড নামে একটা পদার্থকে রাখা হয়। এই পদার্থে কি হয়, বায়ু থেকে জলীয় বাষ্পকে শোষণ করে নিতে হয়। তো এই জন্য ওই যন্ত্রের মধ্যে এই পদার্থকে রাখা। ঠিক আছে, পরীক্ষায় বহুবারই কোশ্চেন দিয়েছে। আকর্ষণের আগে আবেশ হয়, এটা ব্যাখ্যা করতে বলেছে। যেমন কি না আবেশ জিনিসটা কি না কোনো একটা চার্জড বডির কাছে যদি একটা আনচার্জড বডিকে আমি নিয়ে যাই, টাচ করানো যাবে না, যথাসম্ভব আমি কাছে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয় না ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার চার্জড বডি। তো এর কাছে আমি নিয়ে গেছি অন্য একটা হচ্ছে গিয়ে নিস্তড়িত বস্তুকে নিয়ে গেছি। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পজিটিভ। যখন আমি একে নিয়ে যাব, এর এই বস্তুর কাছের প্রান্ত হচ্ছে কি এইটা, তো কাছের প্রান্তে সবসময় কি হবে, উল্টো অপোজিট আধান উৎপন্ন হবে। তার এ পজিটিভ মানে এইখানটাই হচ্ছে কি নেগেটিভ, আর এদিকে হচ্ছে কি পজিটিভ। তো এ নেগেটিভ আর এ ফুল পজিটিভ, তো দুটো অপোজিট চার্জ পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু ভালো করে দেখো, এই যে অপোজিট চার্জ এখানে উৎপন্ন হলো, সেটা কিসের জন্য, সেটা আবেশের জন্য। তাহলে আমি কি বলবো, যে আবেশ আগে ঘটছে, তাই দুটো অপোজিট চার্জ পাশাপাশি উৎপন্ন হচ্ছে, সেই জন্য তাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি হচ্ছে। তাহলে আগে কে, আগে আবেশ পরে আকর্ষণ। এটাই হচ্ছে কি ব্যাখ্যা। তোমাদেরকে আর একটু সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, বইতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আকর্ষণের আগে আবেশ। তড়িৎ পর্দা কি জিনিসটা, কোনো একটা অঞ্চলকে আমরা এমন ভাবে ঘিরে রাখতে পারি যাতে সেখানে চার্জ বা আধানের আদান প্রদান না হয়। এটা কোন নীতিতে কাজ করে না, এটা হচ্ছে গিয়ে কোন নীতিতে কাজ করে, বহুবার এটা পরীক্ষায় দিয়েছে। এটা কোন নীতিতে কাজ করে না, আমরা জানি যে হচ্ছে কি চার্জ সাধারণত কোথায় থাকে, বিশেষ করে পরিবাহীর ক্ষেত্রে সারফেসে থাকে, বাইরের যে সারফেস সেখানে থাকে। তো এই যে চার্জ সবসময় হচ্ছে গিয়ে সারফেসে থাকে, এই যে নীতি, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ পর্দা সৃষ্টি করা। ঘনকের কোথায় হচ্ছে গিয়ে চার্জ, সর্বাধিক চার্জ বা হচ্ছে আধান থাকে কোথায় না, যে কোনো একটা পরিবাহী কোনো একটা বস্তুতে যেখানে কার্ভ সবচেয়ে বেশি, ওই জায়গাতেই হচ্ছে গিয়ে চার্জ বা আধান সবচেয়ে বেশি থাকবে। তো একটা ঘনকের সব থেকে কার্ভ বেশি কোথায়, তার শীর্ষবিন্দু। যদি আমি একটা ঘনক আঁকি, এই যদি একটা ঘনক হয়, সবচেয়ে কার্ভ কোথায় বেশি, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে হচ্ছে গিয়ে কার্ভ সব থেকে বেশি, এই জন্য শীর্ষবিন্দুতেই সবচেয়ে বেশি চার্জ থাকে। বজ্র নিবারক তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো। আধানের তন্মাত্রিক ঘনত্ব একদম শেষে আছে চ্যাপ্টারের, কি জিনিস সেটাও এখানে লেখা আছে, তার ইকুয়েশন লেখা আছে। আধানের তন্মাত্রিক ঘনত্ব হচ্ছে কি না, কোন একটা বস্তুর সারফেসে চার্জ থাকে, আমরা দেখলাম একটু আগে বললাম,
তো তাহলে পার ক্ষেত্রফলে কত, সারফেসে আছে মানে কি টোটালটা তার বাইরের ক্ষেত্রফল। তো তাহলে পার ক্ষেত্রফলে কত চার্জ, এটাই হচ্ছে গিয়ে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব। তো কোনো একটা বস্তুর টোটাল চার্জ বাই ওই বস্তুর টোটাল বাইরের ক্ষেত্রফল। এবারে বস্তু যেমন হবে সেই অনুযায়ী তোমাকে ক্ষেত্রফল নিতে হবে। যদি বস্তু গোলাকার হয়, বস্তু যদি গোলাকার হয় তখন এ সমান অবশ্যই 4πr² হয়ে যাবে, ঠিক আছে। যদি বস্তু ঘনক হয় তখন এ সমান হয়ে যাবে 6a²। যদি এর প্রত্যেকটা বাহু এ হয় তাহলে একটা তলের ক্ষেত্রফল a², 6টা তল আছে তাহলে 6a²। আর গোলকের হচ্ছে কি আমাদের বাইরের যে ক্ষেত্রফল সেটা আমরা জানি কি না 4πr²। তো এইভাবে যদি বস্তু চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে না তার এও হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে, আর টোটাল চার্জ যত তোমাকে দেওয়া থাকবে। তো এই হচ্ছে কি আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন, ভালো করে তোমরা দেখবে। আর এই দুটো সূত্র থেকে হামেশাই হচ্ছে কি অঙ্ক দিয়ে দেয়। অঙ্ক কেমন দেয় না তোমাকে বলতে পারে যে হচ্ছে গিয়ে বলছো 1 কুলম্ব আধানে, 1 কুলম্ব আধান, তাহলে সেখানে ইলেকট্রনের সংখ্যা কত। না 1 কুলম্ব আধানকে আমরা হচ্ছে কোন সূত্র দিয়ে যাবে, এই সূত্র দিয়ে। যদি আমরা একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিই তাহলেই হচ্ছে গিয়ে সেখানে কত সংখ্যক ইলেকট্রন হচ্ছে গিয়ে আছে আমরা বলতে পারবো। আবার এখান থেকে এরকম অনেক সময় অঙ্ক দেয় যে তোমাকে কোনো একটা র্যান্ডম কোনো একটা বস্তুর চার্জ বলে দিল, ধরো বলে দিল কিছু একটা, আমি যা কিছু বলে দিচ্ছি, ধরো -54 কুলম্ব দিয়ে বলা হলো যে এই যে চার্জটা আমি বললাম এই চার্জটাকে সত্যিকারে ভ্যালিড করে, মানে এটা কি কোনো বস্তুর চার্জ হতে পারে। তো হতে পারে কি হতে পারে না কি করে বুঝবো, না ওই চার্জকে যদি আমরা কি করি না একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিই, যদি পূর্ণ সংখ্যা আমাদের অ্যান্সার আসে তার মানে সেটা হতে পারে, আর যদি না আসে পূর্ণ সংখ্যা তাহলে কি ওটা কোনো চার্জ হবে না, ওটা ভ্যালিড করে না। কারণ একটা বস্তু থেকে ইলেকট্রন বেরোচ্ছে বা ওই বস্তুতে ইলেকট্রন প্রবেশ করছে, এর মাধ্যমে ওই বস্তু চার্জ হচ্ছে, কখনো নেগেটিভ কখনো পজিটিভ। তো এরকম তো কখনো হতে পারে না যে হাফটা ইলেকট্রন চলে গেল বা হাফটা ইলেকট্রন বেরিয়ে গেল, এরকম হতে পারে না। তো পয়েন্ট অ্যান্সার আসবে না, আমরা কি বলি ইলেকট্রনের সরল গুণিতক, ঠিক আছে। তো তার মানে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা যদি অ্যান্সার আসে তার মানে ওটা ভ্যালিড, ওই চার্জটা অবশ্যই হতে পারে। আর কেমন এখান থেকে অঙ্কতে ওই যে মাসের কথা বলছিলাম না যে ভর কমছে কি বাড়ছে, তো এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে কোন একটা ধরো এ বস্তু এই একটা বি বস্তু, এদের মধ্যে ধরো হচ্ছে কি হয়েছে না ঘর্ষণ হয়েছে, তো ঘর্ষণের ফলে একটা বস্তু ধরো পজিটিভ হয়েছে তাহলে একটা বস্তু নেগেটিভ হয়েছে, তাহলে এর কত চার্জ এর কত চার্জ, সবসময় মনে রাখবে এখানেও যত চার্জ হবে এখানেও তত চার্জ হবে, কারণ এখান থেকে ঠিক যতগুলো ইলেকট্রন বেরিয়েছে এখানে ঠিক ততগুলো ইলেকট্রন ঢুকেছে, এখান থেকে বেরিয়েছে বলে এ শুধু প্লাস হয়েছে, এখানে প্রবেশ করেছে বলে এ নেগেটিভ হয়েছে, কিন্তু ভ্যালু সেম তো হবে কারণ ইলেকট্রনের সংখ্যা তো সেম, তাই চার্জের ভ্যালু সেম। এবার সেখান থেকে যদি আমরা কোনোভাবে n অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাই তাহলে কোথায় কত ভর কমেছে বা কোথায় কত ভর বেড়েছে সেটাও পেয়ে যাবো, কারণ একটা ইলেকট্রনের ভর আমরা জানি 9.1 × 10⁻31 কেজি। তো ইলেকট্রনের সংখ্যা যদি পেয়ে যাই তাহলে যেখানে আমি ধরে নিচ্ছি কোন একটা জায়গায় n সংখ্যক ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে n ইন্টু এই যে আমি লিখলাম ভরটা, এটা গুণ করে দিলে তত সংখ্যক ভর সেখানে হচ্ছে কি বেড়ে যাবে, কারণ সেখানে ইলেকট্রন গিয়ে প্রবেশ করেছে। তো এইভাবে হচ্ছে কি আমরা এখান থেকে ভরের পরিবর্তনটা বার করতে পারি। আর এখান থেকে কেমন টাইপের অঙ্ক দিতে পারে, প্লেন অঙ্ক একদম, যে তোমাকে সাধারণত এরকমই দেয় যে কি বলে তোমার ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্বই বার করতে দেয়। কখনো কখনো কি হয় দুটো ক্ষেত্র সৃষ্টি করে দেয়, দিয়ে বলে যে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত বার করে। যেমন ধরো বললো যে ধরো কিছু সংখ্যক, ধরো সাধারণত একটা অঙ্ক দেখেছি বইতে থাকে 64টা ছোট্ট হচ্ছে কি জলবিন্দু, সেখান থেকে একটা বড় জলবিন্দু উৎপন্ন হলো, তাহলে তার কিছু কিছু ভ্যালু তোমাকে বলা থাকবে। তাহলে কোন ভ্যালু বলা থাকবে না তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করার জন্য যা যা ভ্যালু দরকার, যে হচ্ছে গিয়ে ছোট যে জলবিন্দুগুলো ছিল তাদের ব্যাসার্ধ বলা থাকলো, এরকম কিছু। বড় জলবিন্দুর ব্যাসার্ধ তোমাকে হয়তো বার করতে হতে পারে। তো ছোট জলবিন্দুর যে তলমাত্রিক ঘনত্ব হবে, তাহলে বড় জলবিন্দুর তলমাত্রিক ঘনত্বের মধ্যে অনুপাত নির্ণয় করো।
তো এইরকম টাইপের হচ্ছে গিয়ে এখান থেকে কোশ্চেন থাকে, বা কখনো কখনো ডিরেক্ট হচ্ছে গিয়ে আধানের তলমাত্রিক ঘনত্বই বার করতে বলা থাকে। কোনো একটা বলে দিল, বললো যে অমুক একটা হচ্ছে গিয়ে আমাদের ঘনক আছে, তার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এত সেন্টিমিটার বা এত মিটার, তাহলে সেখানে টোটাল চার্জ হচ্ছে কি এত কুলম্ব আছে, তাহলে সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কত। তো টোটাল আধান তোমাকে দিয়ে দিয়েছে, বসাবে। সবসময় একটা জিনিস মনে রাখবে, সিজিএস আর এসআই আমি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমার কাছে যারা পড়ে অফলাইনে, তো কি হয়েছে না, মেথড তোমরা সবাই প্রায় ঠিক করে দিচ্ছ, কিন্তু এই সিজিএস আর এসআই হয়তো কখনো হচ্ছে কি ভুল করছো, কখনো হয়তো সিজিএস এসআই ঠিক করতে খেয়ালই নেই, যা ভ্যালু দেওয়া হয়েছে ওই রকমই হচ্ছে গিয়ে বসিয়ে দিচ্ছ। তোমাদের হয়তো আরো অনেকেরই এইরকম প্রবলেম হতে পারে, প্রায় সবারই এরকম হয়। মেথড তোমরা জানো, কনসেপ্ট জেনে গেছো, কিন্তু কি হয় না, ওই সিজিএস এসআই করতেই হচ্ছে গিয়ে ভুলে যাও। তো এইটা হচ্ছে গিয়ে মাথায় রাখবে, ঠিক আছে, যে কখনো সিজিএস এসআই হচ্ছে গিয়ে যেন ভুল না হয়। যখন তোমরা অঙ্ক করবে, প্রথমেই যখন হচ্ছে কি ডেটাগুলো হচ্ছে গিয়ে কালেকশন করবে, একটা একটা করে কালেকশন করবে, ওইখানেই তোমরা আগে নিজে ঠিক করে নিবে যে আমি অ্যান্সারটা কিসে বার করতে চাই, এসআইতে নাকি সিজিএসে। যদি এসআইতে চাও, তাহলে সমস্ত এইখানেই প্রথমেই যখন ডেটা কালেকশন করার সময় প্রত্যেকটাকে হচ্ছে গিয়ে এসআইতে পরিণত করে নিবে, দিলে শেষে আর হচ্ছে ওই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। যাই হোক, তো এইগুলোই হচ্ছে কি আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, সেখান থেকে আপাতত এগুলো করো। এগুলো করলে কি হবে, দেখো সায়েন্সের বিশেষ করে ফিজিক্সের সাজেশন তো আমি বলবো সেরকম ভাবে হয় না, মানে সায়েন্সের কোনো সাবজেক্টই সেরকম হয় না বিশেষ করে, কারণ এখান থেকে তোমরা পড়েই বুঝতে পারছো যে কোশ্চেন এত জায়গায় ঘোরানোর জায়গা থাকে, যে কোনো একটা টপিক থেকে এত ঘুরে ঘুরে কোশ্চেন দেওয়া যেতে পারে, বা একটা কোশ্চেনকেই ভাষা চেঞ্জ করে এমন ভাবে পেঁচানো যেতে পারে যে সেখানে পরীক্ষার হলে প্রবলেম হতেই পারে। তো তোমাকে কি করতে হবে, আমি যতই সাজেশন দিই না কেন, আমি যে কটা সাজেশন দিচ্ছি সে এই চ্যাপ্টার থেকে বা আগে যে চ্যাপ্টার দেবো, তোমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো তো অবশ্যই মুখস্থ করলে, তো সঙ্গে সঙ্গে চেষ্টা করবে যে কনসেপ্টের উপর আমি কোশ্চেনটা দিচ্ছি ওই কনসেপ্টটাকে ভালো করে ক্যাপচার করার চেষ্টা করবে, যাতে কনসেপ্টটা তুমি পরীক্ষার হল অবধি মনে রেখে যেতে পারো, ঠিক আছে। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার গেল। ওকে, ওকে, তো এবার হচ্ছে গিয়ে আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এখান থেকে দেখো তোমাদের ম্যাথ কিন্তু একটা না একটা আসার চান্স কিন্তু খুবই, ঠিক আছে, একটা নিউমেরিক্যাল কোশ্চেন আর কি, ঠিক আছে, অঙ্ক আসার চান্স কিন্তু প্রবল। তো এখান থেকে থিওরি কোনগুলো করবো সেটা একটু দেখে নিই। মূলত হচ্ছে গিয়ে দেখো দ্বিমেরুর সংজ্ঞা আমাদেরকে পড়তে হবে একবার। দ্বিমেরুর সংজ্ঞা পড়বো, যে দুটো খুব ক্ষুদ্র চার্জ ক্ষুদ্র ডিস্টেন্স যদি থাকে, তাহলে সেই যে সংস্থাটা সেটাকে হচ্ছে আমরা দ্বিমেরু বলি। এবং ওই দুটো চার্জ কি হবে না, সেম হতে হবে কিন্তু অপোজিট, একটা মাইনাস একটা প্লাস, তো সেটা গেল দ্বিমেরু। এখান থেকে দেখবে তিন রকম জিনিস আছে, যে অক্ষের ওপর এই যদি একটা দ্বিমেরু হয়, ঠিক আছে, এই যদি একটা দ্বিমেরু হয়, ধরো এইটা হচ্ছে কি আমাদের মাইনাস কিউ, এটা হচ্ছে গিয়ে প্লাস কিউ, এই যদি একটা দ্বিমেরু হয়, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সকে সাধারণত আমরা কি ধরে নিই না 12 ধরে নিই, ঠিক আছে। তো বলছে এর অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে আমাদেরকে কি বলা থাকে না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কি নির্ণয় করতে বলা থাকে, তার রাশিমালা সেটাও করতে হবে। আর এর সমদ্বিখণ্ডকের ওপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলা থাকে, তো সেই রাশিমালাটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি একটু মনে করে দিই, এখান থেকে যখন অক্ষের উপর বলবো, অর্থাৎ ই যদি আমি এক্সিস বলি, কি হয় না 1/4πε0 কিউ বাই, এখানে হয়ে যাবে, সরি কিউ বলছি, 2p/r³। আর যখন হচ্ছে গিয়ে লম্ব সমদ্বিখণ্ডক বলবো বা পারপেন্ডিকুলার বাইসেক্টর বলবো, তখন হচ্ছে গিয়ে কি হয়ে যাবে না 1/4πε0
অনলি পি বাই আর কিউ। এটা জাস্ট আমি মনে করানোর জন্য লাস্ট ইকুয়েশন দুটো হচ্ছে কি বললাম, কারণ এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে একটা শর্ট কোশ্চেন অনেক সময় দেয় পরীক্ষায় দিয়ে দেয় অনুপাত নির্ণয় করার জন্য। অনুপাতটা কেমন আমাকে বলতে পারে যে অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং সমদ্বিখণ্ডকের ওপর কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এদের মানের অনুপাত বার করো। ডিরেক্ট এরকম বলা থাকে, তো সেখানে অনুপাত কত হবে, ই এক্সিস যেটা তোমাকে আগে বলা থাকবে, যদি এক্সিসের কথা আগে বলা থাকে তাহলে এক্সিস আগে থাকবে, পারপেন্ডিকুলারের কথা আগে বলা থাকে যেমন বলবে। তো আমি ধরে নিচ্ছি ই এক্সিস বাই হচ্ছে কি ই পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি হয় তাহলে সবই কেটে যাবে, 2 আর 1 পড়ে থাকবে, তো অ্যান্সার এখানে হয়ে যাবে 2:1। তো এটাও কিন্তু একটা কোশ্চেন দেয় এখান থেকে। আর অক্ষের উপর আর সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের যে রাশিমালা যেটা আমি লিখলাম, এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, দিতে পারে। ফ্লাক্স কি না, কোনো একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে হচ্ছে গিয়ে যতগুলো বলরেখা হচ্ছে গিয়ে বেরিয়ে যাবে, যতগুলো হচ্ছে গিয়ে বলরেখা বেরিয়ে যাবে, তো সেটাকে হচ্ছে কি আমরা বলবো ফ্লাক্স। ঠিক আছে, তার ইকুয়েশন কি হয় না, ফ্লাক্সের ইকুয়েশন হচ্ছে গিয়ে phi equals to E A cos theta। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের ইকুয়েশন। তো এখানে এরপর আমরা শিখেছি কিনা গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য তো আমাদের হচ্ছে কি এটা হয়ে গেল। এটা গাউসের উপপাদ্যের কিছু প্রয়োগ আছে, ওই প্রয়োগের মধ্যে আমার মনে হচ্ছে এবারে এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুটোই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা তো আমি বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে পাতলা আহিত খোলকের জন্য প্রাবল্য। অবশ্যই পাতলা আহিত খোলকের জন্য কোন একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তার আগে কি আছে না, বিন্দু আধানের জন্য প্রাবল্য কত হয়, ঠিক আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। কত হয় না হচ্ছে গিয়ে না, বিন্দু আধানের জন্য যেটা আছে সেটা হচ্ছে 1/4πε0। যদি বিন্দু আধানটা কিউ হয় তাহলে কিউ বাই, যদি আর দূরত্বে প্রাবল্য নির্ণয় করতে বলে তাহলে আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ এক কথায় প্রাবল্যের যে ইকুয়েশন ওটাই। কিন্তু যখন আমাদেরকে পাতলা আহিত খোলকের জন্য বলবে, এর আবার দুটো পার্ট আছে। এর দুটো পার্ট কি না, একটা হচ্ছে গিয়ে খোলকের, আমি এখানে লিখে দিচ্ছি, এতে হচ্ছে গিয়ে খোলকের ভিতরে কত প্রাবল্য, আর বিতে হচ্ছে গিয়ে বাইরে কত প্রাবল্য। যদি তোমাদেরকে কিছু না বলা থাকে তাহলে অবশ্যই দুটোই তোমরা করে দেখাবে। আর অনেক সময় বলেও দেওয়া থাকে যে ভিতরে বাইরে দুটোই দেখাবো, বা কোনো একটা বলা থাকবে, তখনও কিছু করে নাই, যেটা একটা বলা থাকবে তুমি সেটাই দেখাবে। ভিতরে হলে তার একটা ইকুয়েশন থাকবে, কাছাকাছি এরকমই হচ্ছে কি ইকুয়েশন। এবার হচ্ছে কি ভিতরে মানে কি, এই যদি একটা পাতলা গোলীয় খোলক হয়, তার রেডিয়াস ধরে নিচ্ছি আমি আর, ভিতরে কোন একটা বিন্দুতে এরকম একটা বিন্দু, তো এই ভিতরের বিন্দুতে কি হবে, সরি আমি কি বললাম, ভিতরের বিন্দুতে এরকম হয় না, না ভুল বললাম, ভিতরে হচ্ছে আমাদের 0 হয়, বাইরে যে কোনো বিন্দু নেই। ধরে নিচ্ছি এইখান থেকে এটা একটা, এই দূরত্বটা হচ্ছে কি x, তখন কি হয়, এই যে পাতলা গোলীয় খোলকটা এর চার্জ যদি কিউ হয় তখন হচ্ছে কি সেম টাইপের ইকুয়েশন হবে, শুধু কিউ বাই এখানে এক্স স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা কখন না, যখন হচ্ছে গিয়ে বাইরে বললাম, যদি খোলকের বাইরে কোনো একটা পয়েন্ট নেই, এই পয়েন্টটা কি খোলকের বাইরে আছে, তখন এইরকম টাইপেরই হচ্ছে কি ইকুয়েশন হবে। আর যদি ভিতরে বলে দেয়, ভিতরে ইলেকট্রিক ফিল্ড সবসময়ের জন্য, ভিতরে ইলেকট্রিক ফিল্ড সবসময়ের জন্য 0 হবে। কারণ কি না, চার্জ কোথায় আছে, আমাদেরকে বলা আছে পাতলা আহিত খোলক, তো চার্জ সে নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক সবই হচ্ছে গিয়ে কোথায় আছে, সবই হচ্ছে গিয়ে তার সারফেসে আছে। আমরা এর আগের চ্যাপ্টারে হচ্ছে গিয়ে দেখে এলাম যে চার্জ সারফেসে থাকে, তো ভিতরে কোনো চার্জ নেই, তো ভিতরে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0। ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনে আমাদের চার্জ আছে, কিন্তু কিউই যদি 0 হয়ে যায় তো সেই বিন্দুতে বা সেই অঞ্চলে আমাদের ই কি হবে, 0ই হবে। তো ভিতরে হচ্ছে কি 0, বাইরে হচ্ছে কি এরকম টাইপের ইকুয়েশন গেল। আচ্ছা, এখান থেকে একটা জিনিস পরে আসবে তখন বলবো। আচ্ছা, গাউসীয় তল, জটিল জটিল ক্ষেত্রে যখন হচ্ছে কি আমরা কি করি, যেমন এই যে দুটো জটিল ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি, আরো ক্ষেত্রগুলো ছিল, যেমন একটা আহিত তারের জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কেমন হবে, বা চার্জ সিট যদি হয়, একটা পাতলা পাত যদি চার্জ হয় তার জন্য কোনো একটা বিন্দুতে, তো এরকম জটিল জটিল যখন হচ্ছে কি সিচুয়েশন আসবে, তখন কি হয় না, গাউসের উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করি। তো সেখানে কি করতে হয় না, একটা কাল্পনিক
একটা কি করতে হয় না, তল নিতে হয়, যে তলটাকে হচ্ছে গিয়ে গাউসীয় তল বলে। এই গাউসীয় তলের মেন বৈশিষ্ট্য হচ্ছে কি এই তলটাকে আমাদের সিমেট্রিক্যালি নেওয়ার চেষ্টা করতে হয়, যাতে ওই যে গাউসীয় তল নিলাম ওই তলের প্রত্যেকটা বিন্দুতে যাতে ইলেকট্রিক ফিল্ড একই রকম হয়। এইরকম ভাবে এগুলি হচ্ছে কি তার কিছু কিছু বৈশিষ্ট্য, তোমরা অবশ্যই বইতে আরো ভালো করে পেয়ে যাবে, 1 নম্বর 2 নম্বর দিয়ে তোমরা লিখতে পারবে। সবই তোমাদের বইতে, বিশেষ করে আমাদের কোন বই, ছায়ার যে সমস্ত বই আমরা ইউজ করি বা সাঁতরা ফাতরা যা আছে সবইতেই এই সমস্ত কোশ্চেন নিশ্চয়ই থাকবে, অ্যান্সারগুলো তোমরা ভালো করে রেডি করবে। কুলম্ব সূত্র, ভেক্টর রূপ, এটার কিছু বলার নেই, পরীক্ষায় অবশ্যই পড়তে পারে। স্থির তড়িৎ ও মহাকর্ষ বলের মধ্যে তুলনা, তুলনা বলতে কি সাদৃশ্য করতে হবে, বৈসাদৃশ্যও করতে হবে। ঠিক আছে, আমি একটা বলে দিচ্ছি, একটা বৈসাদৃশ্য বোঝার হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট বৈসাদৃশ্য। স্থির তড়িৎ যে বল সে আকর্ষণ বিকর্ষণ দুটাই হতে পারে, কিন্তু আমাদের মহাকর্ষ বল সবসময়ের জন্য আকর্ষণ। বলরেখার কি আর তার 4টা বৈশিষ্ট্য। বলরেখা কি জিনিস না, যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এইরকম একটা আমি রেখা কল্পনা করি, তাহলে সেই রেখার প্রত্যেকটা বিন্দু যদি ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে নির্দেশ করে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে নির্দেশ করে, তাহলে কি হবে না, ওই যে রেখাটা আমি আঁকলাম ওই রেখাটা হচ্ছে গিয়ে একটা বলরেখা। ওকে, বলরেখার বৈশিষ্ট্য দেখো, তোমাকে যদি বলে দেয় যে দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে অবশ্যই তুমি দুটোই লিখবে এবং চেষ্টা করবে বৈশিষ্ট্যগুলো একটা ভাইটাল বৈশিষ্ট্য হয়, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। যা তা বৈশিষ্ট্য হয়তো তুমি ঠিকই লিখছো, নাম্বার কেমন অবশ্যই হয়তো দিয়েও দিতে পারে, জানি না, তবে চেষ্টা করবে যে বৈশিষ্ট্যগুলো একটু হাইফাই বৈশিষ্ট্য লেখা, ঠিক আছে, একটু কি বলে, ঠিক আছে, যাই হোক, যাই বলো না কেন বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আচ্ছা, আর যদি না বলা থাকে তাহলে চেষ্টা করবে ভালো ভালো দেখে 4টা বৈশিষ্ট্য লেখা। যেরকম একটা বৈশিষ্ট্য আমি তার ঠিক পরে লিখেও দিয়েছি, এই বৈশিষ্ট্য তোমাদেরকে কোশ্চেনও দিয়ে দেয় অনেক সময়, যে দুটি বলরেখা পরস্পরকে কেন ছেদ করে না, এটা 2 নম্বরে পড়তেও পারে। ওকে, যদি 2 নম্বরে পড়ে কি করবেন, আমি একটু হালকা করে বলে দিচ্ছি। যদি দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে দেয়, তাহলে ওই বিন্দুতে এই বলরেখার জন্য, এটা হচ্ছে এ বলরেখা, এটা বি বলরেখা, তো দেখো এ বলরেখার জন্য এটা ধরো পি বিন্দু, এ বলরেখার জন্য পি বিন্দুতে কি বলেছি না, স্পর্শক বরাবর ইলেকট্রিক ফিল্ডের দিক নির্দেশ করবে, তাহলে এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড নির্দেশ করছে এই বিন্দুতে। আবার বি বলরেখা পি বিন্দুতে এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের দিক নির্দেশ করছে। এখন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি করে দুটো দিক বরাবর হবে, হবে না। তার মানে বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। ঠিক আছে, এটা একটা কোশ্চেন দেয়। টর্কের রাশিমালা, টর্কের রাশিমালা কি, টাও ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের পি ভেক্টর ক্রস ই ভেক্টর, এটা হচ্ছে গিয়ে টর্কের রাশিমালা। বা টাও এখান থেকে হচ্ছে গিয়ে পি ই পি ই সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টর্কের রাশিমালা, টর্কের রাশিমালা। এখান থেকে অবশ্যই হচ্ছে কি তোমরা তার সর্বোচ্চ অর্থাৎ থিটার উপর ডিপেন্ড করে সর্বোচ্চ তার ভ্যালু কত আর সর্বনিম্ন ভ্যালু কত সেটা তোমরা অবশ্যই দেখবে। 1 কুলম্ব আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা ধরে নিচ্ছি হচ্ছে এটা কিসে আছে না বায়ুতে আছে, তাহলে বলরেখার সংখ্যা কি হয় না চার্জ বাই হচ্ছে গিয়ে ওই মাধ্যমের কি এপসাইলন নট, মানে কি ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো এখানে বায়ুতে আছে তো কিউ বাই এপসাইলন নট, তো এখানে 1 বাই এপসাইলন নটের ভ্যালু আমাদেরকে লিখতে হবে। এপসাইলন নটের ভ্যালু কত হয় না 8.854 ইন্টু 10⁻12 এরকম সামনে কিছুটা হবে। তো সেখান থেকে হচ্ছে আমরা নির্গত বলরেখার সংখ্যা পাবো। আর কি আছে, আর দেখতে পাচ্ছি জলের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা 81 বলতে কি বোঝো, দেখো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা আমরা জানি এপসাইলন আর ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন নট। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো একটা মাধ্যমের, এখানে জল বলেছি, তো জলের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সমান কি দেখতে পাচ্ছি না জলের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সমান জলের তড়িৎ ভেদ্যতা বাই বায়ুর তড়িৎ ভেদ্যতা, তাদের যে অনুপাত সেটাই হচ্ছে জলের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। তো আমি এরকম ভাবে বলতে পারি, আবার এরকম ভাবে বলতে পারি, দেখো এখান থেকে আমাদের যে এফ বা কুলম্ব বলের যে ইকুয়েশন 1 বাই
এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। এপসাইলন যদি যে কোনো মাধ্যমে থাকে তখন এপসাইলন, যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি না এপসাইলন নট। তো এটাকে আমরা এরকম লিখতে পারি এপসাইলন আর, এর জায়গাটাকে এরকম লিখতে পারি যে 4 পাই এপসাইলন আর এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। আচ্ছা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। Q1 Q2 বাই হচ্ছে গিয়ে আর স্কয়ার। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে বায়ু থাকলে তার যা হচ্ছে গিয়ে বল হবে বাই হচ্ছে গিয়ে আমাদের এপসাইলন আর আছে, মানে বায়ুতে থাকলে মানে কি এখানে আমরা এরকম বলতে পারি জলের মধ্যে দুটো চার্জ যে ডিস্টেন্সে আছে ওই অবস্থায় তাদের মধ্যে যদি এফ বল কাজ করে, ওই একই চার্জ দুটোকে নিয়ে একই হচ্ছে গিয়ে আমি উল্টো দিক থেকে বলছি। আচ্ছা আমি বলছি শোনো, দুটো চার্জ যদি একটা ডিস্টেন্সে বায়ুতে রাখা হয় তাদের মধ্যে যদি হচ্ছে গিয়ে এফ বল কাজ করে, তাহলে ওই দুটো চার্জকে একই ডিস্টেন্সে যদি জলের মধ্যে রাখা হয় তখন বল কি হবে না বায়ুতে যা ছিল তার 81/1 অর্থাৎ F/81 এরকম ভাবে বলতে পারি, আবার এখান থেকেও বলতে পারি। ঠিক আছে? তো পরিবাহীর মধ্যে বলছে নেক্সট, পরিবাহীর মধ্যে প্রাবল্য শূন্য হয় কেন? এই কথাটা মানে এর আগেও কোথাও না কোথাও বলা হয়ে গেছে যে পরিবাহীর আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্টর বা পরিবাহীর সাধারণত চার্জ কোথায় থাকে না সারফেসে, তো ভিতরে তো চার্জ থাকছেই না, তো সেই জন্য হচ্ছে কি শূন্য। বা আমরা এরকমও বলতে পারি যে একটা পরিবাহীর ভেতর দিয়ে বলরেখা পাস করে না, ঠিক আছে? তো পরিবাহীর ভেতরে যদি বলরেখাই না থাকে তো সেখানে ইলেকট্রিক ফিল্ড কি করে থাকে? তো এইভাবে হচ্ছে আমরা এর ব্যাখ্যা দিতে পারি। মাত্রা আমাদেরকে একটু দেখতে হবে, মাত্রা খুব ভাইটাল শর্ট কোশ্চেনে বা এমসিকিউতে মাত্রা আমাদের অনেক সময় হচ্ছে কি দিয়ে দেয়। একটা দেখতে পাচ্ছি ভ্রামক বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ইকুয়েশন কি না P ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমরা দেখেছি 2L কিউ, একেবারে এরকম লিখতে পারি যদি আমরা এদের মধ্যে দূরত্বকে 2L কিউ এর বদলে অনলি L ধরতাম তাহলে P সমান কি হতো L কিউ। তো দেখতে পাচ্ছি ভ্রামক সমান দৈর্ঘ্য ইনটু চার্জ, তাহলে মাত্রা কি হবে না দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে গিয়ে L আর চার্জ হচ্ছে গিয়ে IT, তো L T I এরকম লিখতে পারি। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের ভ্রামকের মাত্রা। আর যদি ফ্লাক্স বলি, ফ্লাক্স বললেই সেখানে প্রাবল্য চলে আসবে, তাই ফ্লাক্স বলছি প্রাবল্য বলা হয়ে যাবে। তো ফ্লাক্স ফাই সমান কি হয় না ES বা প্রাবল্য ইনটু হচ্ছে ক্ষেত্রফল। প্রাবল্য সমান আবার কি না বল বাই হচ্ছে গিয়ে F/Q মানে বল বাই আধান, এখানে ইনটু হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। তো বল হচ্ছে গিয়ে MLT⁻², আধান হচ্ছে গিয়ে IT ইনটু ক্ষেত্রফল হচ্ছে গিয়ে LQ, তার মানে ক্ষেত্রফল মানে হচ্ছে কি L স্কয়ার, L স্কয়ার, তার মানে LQ। T⁻² আছে, নিচে একটা T আছে, T উঠে গেলে T⁻³ আর I⁻⁻1 তো হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ফ্লাক্সের মাত্রা। আর প্রাবল্য হচ্ছে কি অনলি বল বাই আধান যা আসবে সেটা হচ্ছে আমাদের প্রাবল্যের মাত্রা। ওকে, আচ্ছা এই গেল হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থেকে অনলি থিওরিটিক্যাল কোশ্চেন। এবার আসবে তার নিউমেরিক্যাল কোশ্চেন্স। ঠিক আছে, তো নিউমেরিক্যাল কোশ্চেন গুলো এবার আমি একটু একটু করে বলি, একটা একটা করে টাইপ বলবো, একটা দুটো করে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের পিডিএফ, এই যে আমাদের হার্ড কপি আছে, এই হার্ড কপি পিডিএফ আমি বলে দিয়েছি যে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে সব আপলোড করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এখানে আরো একটু ভালো করে আরো একটা দুটো কোশ্চেন হয়তো এক্সট্রা লেখা আছে, বা বিশেষ করে ম্যাথটা এখানে একটু ভালো করে বোঝানো আছে। ম্যাথ বলতে কি না কোন টপিক থেকে কেমন টাইপের কোশ্চেন, একটা দুটো করে কোশ্চেন মানে অঙ্ক তোলাও আছে এখানে। সবকিছুই তোমরা হচ্ছে তোমাদের বইতে পেয়ে যাবে, অঙ্ক থেকে শুরু করে থিওরিটিক্যাল কোশ্চেন থেকে শুরু করে সবই পেয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট একটু করে মনে করে দিচ্ছি। আচ্ছা, অঙ্ক এখান থেকে কেমন আসতে পারে, যেরকম ধরো একটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক 3, যেরকম ধরো এবার আমি বলছি কি না নিউমেরিক্যাল বা অঙ্ক, এবার কিছু অঙ্ক বলছি
আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন শেষ। নিউমেরিক্যাল বলছে কোন একটা, যদি আমি একের দাগ দেই তাহলে হচ্ছে কি বলছে একটা পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কি 3। তো আমি লিখতে পারি এরকম, এটা সমানই হচ্ছে কি লিখে দিচ্ছি 3। আচ্ছা, আর কি বলেছে তড়িৎ ভেদ্যতা কত? তো আমরা একটু আগে দেখেছি ইকুয়েশন এপসাইলন আর ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন নট। এইটা আমাকে এটা দেওয়া আছে, এটা বার করতে বলেছে। তো এর ভ্যালু তো আমরা জানি, এর ভ্যালু আমাকে দেওয়া আছে, অবশ্যই পেয়ে যাবো এখান থেকে। নেক্সট যেরকম ধরো বলছে আমাদের 2 এর দাগে হচ্ছে গিয়ে এই যে কুলম্ব সূত্র আছে, মানে সে তুমি F equals to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square বলো, বা ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন 1/4 pi epsilon naught Q by R square, এই দুটোতেই হচ্ছে গিয়ে একই রকম হচ্ছে কি অঙ্ক আসে, কারণ দুটোতে সুপারপজিশন ল দুটোতেই কাজ করে। ঠিক আছে, তো এখানে একটা যেমন অঙ্ক আছে যে দুটো আধান, একটা হচ্ছে গিয়ে -20। আচ্ছা, এই সূত্র থেকে কেমন আসবে? একদম সাধারণ অঙ্ক। ঠিক আছে, তোমাকে দুটো চার্জের ভ্যালু দেওয়া থাকলো, আর দেওয়া থাকলো, ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড বার করতে দিতে পারে। যখন ইলেকট্রিক ফিল্ড বার করতে দিবে তখন অবশ্যই দুটো চার্জ দেওয়া থাকবে না, যে কোনো একটা চার্জ দেওয়া থাকবে। ঠিক আছে, আবার কেমন দিতে পারে আমি দুটো টাইপ বলে দিচ্ছি। ধরো তোমাকে বললো দুটো চার্জ দুটো প্রান্তে আছে, দিয়ে কি হয়েছে তাদের যে সংযোজক সরলরেখা আছে, ওই সংযোজক সরলরেখার কোনো একটা বিন্দুতে বা কোথায়, কোন বিন্দুতে বা কোথায় ইলেকট্রিক ফিল্ড শূন্য। ঠিক আছে, এইরকম টাইপের হচ্ছে কি অঙ্ক দেওয়ার চান্স খুব বেশি। এটা একটা টাইপ বললাম, এরকম টাইপের যদি 2-1টা অঙ্ক থাকে তোমরা তোমাদের বইতে দেখে নিও। একটা অঙ্ক শুধু দেখবে, আমি বারবার একটা কথা বলছি, কোনো একটা অঙ্ক যেটা ধরো আমি বললাম এটা তোমার বইতে আছে, তো শুধু এটাকে প্র্যাকটিস করে চলে যাও, এটা প্র্যাকটিস করো, দিয়ে এর সঙ্গে সঙ্গে একই রকম টাইপের যদি আর একটা দুটো অঙ্ক থাকে সেটাও হচ্ছে কি তোমরা দেখে নিও, যাতে তার কনসেপ্ট বা কিভাবে অঙ্কটা হচ্ছে, কোন মেথডে আমি এগোচ্ছি, ওইটা যাতে তোমার হচ্ছে গিয়ে গেঁথে যায় মাথার মধ্যে। ঠিক আছে, আর একটা টাইপ হচ্ছে গিয়ে এই সূত্রের উপরে, এই কুলম্ব বা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনের উপরে, যে দুটো তোমাকে চার্জ বলা আছে, বলছি ওদের সংযোজক সরলরেখার মাঝে, একদম মাঝে মিডল পয়েন্টে এমন একটা চার্জ বসাতে হবে যাতে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় চলে যায়। তো ওই চার্জের ভ্যালু কত, যেটা বসালে পুরো সংস্থা সাম্যাবস্থায় চলে আসবে। তো এটা একটা হচ্ছে গিয়ে টাইপ, এরকম টাইপের এই যে দুটো যে টাইপ বললাম পরপর, এই দুটো টাইপই হচ্ছে কি আমাদের এই ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন বা হচ্ছে কি বলের কুলম্ব বলের ইকুয়েশন থেকে হয়ে যাবে। ঠিক আছে, আর যেরকম ধরো টাইপ, আচ্ছা যেটা বলছিলাম একটা ধরো এখানে কি আছে না, -20 ইউনিট চার্জ আছে, সেখান থেকে সামথিং কিছু একটা দূরে হচ্ছে গিয়ে +8 ইউনিট হচ্ছে গিয়ে চার্জ আছে। ঠিক আছে, আচ্ছা কত এটা বলে দিচ্ছে 50 সেন্টিমিটার। আচ্ছা, বলছে এদের সংযোজক সরলরেখার কোথায় প্রাবল্য হচ্ছে গিয়ে শূন্য হবে, যেটা আমি একটু আগে বললাম। তবে এখানে কয়েকটা জিনিস আমি বলে দিই, মনে করিয়ে দিই। আগে তোমাকে বুঝতে হবে যে সংযোজক সরলরেখা মানেটা কি। সংযোজক সরলরেখা মানে শুধু এইখান থেকে এত দূর নয়, সংযোজক সরল রেখা মানে একদম এখান থেকে শুরু করে যতদূর অব্দি যায় এই পুরোটাই। তার মানে এই পয়েন্টও শূন্য হতে পারে, এখানে 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 এর মধ্যেও কোনো একটা পয়েন্টে শূন্য হতে পারে, আবার এদিকেও শূন্য হতে পারে। তো আগে তোমাকে তো এটা বুঝতে হবে যে কোথায় শূন্য হবে, যে এই চার্জ থেকে এই পার্ট, মেনলি 3টে পার্ট, এই পাশে একটা পার্ট, মাঝে একটা পার্ট, এদিকে একটা পার্ট, এই 3টে পার্টের মধ্যে কোথায় শূন্য হবে এটা তোমাকে আগে বুঝতে হবে। এটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে গিয়ে তুমি এগোবে, তাহলে এগিয়েও কিছু লাভ হবে না। ঠিক আছে, তো কি করে বুঝবে? বাকি তো কোনো সমস্যা নেই, যে পয়েন্টে হবে আমি সেটা পরে বলছি, আগে কি করে বুঝবে যে কোন পার্টে হবে। যেমন ধরো ধরে নাও যদি এই যে দুটো চার্জ, যে দুটো চার্জ আমাদেরকে দেওয়া থাকবে, দুটো যদি একই হয়, ধরো পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ, তাহলে এদের সংযোজক সরলরেখার এই পার্টেও নয় এই পার্টেও নয়, এই মাঝের যে পার্ট মানে দুটো পার্টিকেল, দুটো চার্জের মাঝে কোথাও না কোথাও হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। এটা মনে রাখবে। কি করে একটু বলে দিই, ধরো এইটা একটা পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড নির্ণয় শূন্য বলতে চাইছে মানে কি, এইখানটা আমি একটা +1 চার্জকে রেখেছি, একক ধনাত্মক আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের আমাদের সংজ্ঞা আছে, তো এটা তো প্লাস, তো যদি দুটো পজিটিভ হয় তাহলে এই পজিটিভকে
এই দিকে বিকর্ষণ করবে, এই পজিটিভকে এই দিকে বিকর্ষণ করবে। তো দেখছি দুটো বল, এটা একটা বল, এটা একটা বল, দুটো বল একই রেখা বরাবর বিপরীতমুখী। তো যদি কোনোভাবে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড দুটো বলের মান সেম হয়ে যায় বা দুটো ইলেকট্রিক ফিল্ডের মান সেম হয়ে যায়, তো তাহলে শূন্য হয়ে গেল, কারণ বিপরীতমুখী আছে। কিন্তু ভেবে দেখো, যদি এই পয়েন্টটাকে আমি এর থেকে দূরে নিতাম বা এর থেকে এদিকে নিতাম, তাহলে কিন্তু জীবনেও হচ্ছে গিয়ে হতো না, শূন্য হতো না। যে কোনো পয়েন্ট নেই, দেখো এই পয়েন্ট, তাহলে এখানে তার মানে এখানে +1 আছে, তো পজিটিভকে বিকর্ষণ করবে, আবার এই পজিটিভকে সেই বিকর্ষণ করবে। তো তুমি যেখানেই পয়েন্ট নাও না কেন, দুটো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু একই ডাইরেকশনে, তো দুটো ভেক্টর একই ডাইরেকশনে হলে তাদের কি হয়, সবসময় যোগ হয়, মাঝখানে বিয়োগ হবে না। আবার একই রকম ভাবে যদি আমি এদিকে নেই, সেও সেম কন্ডিশন হবে। আবার নেগেটিভ যদি নেই, সেও সেম কন্ডিশন। তাহলে এই নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, এই নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, সেও সেই মাঝে কোথাও না কোথাও হবে। তার মানে দুটো চার্জ যদি সেম হয়, তাহলে তাদের যে শূন্য, যে জায়গাটায় প্রাবল্য শূন্য হবে, সেটা মাঝেই কোথাও না কোথাও হবে। একদম যে মিডল পয়েন্ট হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গায় হতে পারে। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ এরকম হয়, তাহলেই হয় এদিকে না হয় এদিকে, ঠিক আছে। সেটাও বোঝা যাবে যে ঠিক ওই দিকে হবে নাকি এইদিকে। আমি আর ডিটেলসে যাচ্ছি না এখন, তোমরা একটু নিজে পড়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। বা তোমরা যে স্যারের কাছে পড়ো, এই জায়গাটা তোমরা জিজ্ঞাসা করতে পারো, কারণ আমি যদি এখন এটাও বোঝাই অনেক লেন্দি হয়ে যায় ভিডিও, আমাকে এখন সাজেশন দিতে হবে, ঠিক আছে। আমার এই ভিডিও হচ্ছে কি তড়িতের উপরে বিশেষ সেরকম ভিডিও দেওয়া নেই, প্রথম দিকটা কিছুটা দেওয়া আছে, আর তোমাদের পরীক্ষা চলে এলো, আমি খুব বেশি দিন হচ্ছে কি ইউটিউব শুরু করে, তো এরপর এই সেশনটা শেষ হয়ে গেলে পরের সেশন থেকে থরলি সমস্ত চ্যাপ্টার ভাগ করে করে আমি হচ্ছে কি তোমাদের ভিডিওগুলো দেবো। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক আমি ভালো করে বুঝিয়ে হচ্ছে কি পড়ানোর চেষ্টা করবো। আচ্ছা, আর কি অঙ্ক আসতে পারে? এই সূত্র থেকে আরেক রকম অঙ্ক আসতে পারে। দেখো, বলবে একটা হচ্ছে গিয়ে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে একই চার্জ আছে, তাহলে তাদের কর্ণের যে হচ্ছে কি ছেদবিন্দু, সেখানে কত হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড হবে। বা এই যদি একটা সার্কেল হয়, তার এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, সব সেম চার্জ, মাঝখানে যে চার্জই থাকুক না কেন, যদি এই মাঝখানে তোমাকে হচ্ছে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড জানতে চায় বা বল জানতে চায়, যাই জানতে চাক না কেন, সবসময়ের জন্য শূন্য হবে, ঠিক আছে। সব সময়ের জন্য শূন্য হবে। তার মানে কি, তোমাকে দেখতে হবে সিমেট্রিক্যালি আছে কিনা, মাঝখানে যে চার্জ আছে যদি তার উপরই বার করতে বলে, মাঝখানে যে চার্জ বা মাঝখানে যে পয়েন্ট আছে, যদি চার্জ থাকে তাহলে বল বার করতে বলবে, আর যদি এমনি পয়েন্ট বলে তাহলে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলছে। তো যদি তাই হয়, তোমাকে দেখতে হবে চারপাশে যে চার্জগুলো আছে, যেগুলো ছড়ানো আছে, সেইগুলো সিমেট্রিক্যালি আছে কি নেই সেটা তোমাকে দেখতে হবে। সিমেট্রিক্যালি বলতে যে পয়েন্টে বার করতে বলছে সেখান থেকে সবার ডিস্টেন্স সেম আছে কিনা, যে চার্জগুলো ছড়ানো আছে সেগুলো সেম কিনা, মানে হয় সব পজিটিভ হতে হবে, না হয় সব নেগেটিভ হতে হবে, আর তাদের ভ্যালু সেম কিনা, এই তিনটে জিনিস তোমাকে দেখতে। যদি হয় তাহলে অবশ্যই এখানে শূন্য হবে, দেখার দরকার নেই। সেম জিনিস হচ্ছে কি এই ক্ষেত্রে এখানেও সিমেট্রিক্যাল। দেখো, এখান থেকে এর ডাইরেক্ট দূরত্ব যায়, এখান থেকে দূরত্ব সব সেম, এখানেও দূরত্ব সব সেম, চারটা সেম, এখানেও চারটা সব সেম, এইভাবে এগুলো হচ্ছে কি শূন্য হবে, ঠিক আছে। অবশ্যই ক্যালকুলেশন করে বার করা যায়, এই অঙ্কগুলো তোমাদের হচ্ছে করাও আছে বইতে, তোমরা দেখতে পারো। আর কি, আমাদের যে টর্ক ছিল, টর্ক কোথায় গেল? টর্কের ইকুয়েশন কি ছিল না, টাউ ইকুয়ালস টু পি ই সাইন থিটা। এখান থেকে প্লেন সাধারণ অঙ্ক তোমাকে দিতে পারে, যে হয় তোমাকে টাও বা টর্কের ভ্যালু বার করতে দিতে পারে, ইলেকট্রিক ফিল্ড বলে দিল, পি বলে দিল, বা পি বার করার জন্য কিছু ডেটা দিয়ে দিল, এরকম ভাবে তোমাকে হচ্ছে টর্ক থেকে সাধারণ অঙ্ক তোমাকে দিতে পারে। আর কি অঙ্ক দিতে পারে? শর্ট কোয়েশ্চেন অনেক সময় দিতে পারে। তোমাকে বললো যে কোনো একটা ঘনক আছে, ওই ঘনকের শীর্ষবিন্দুতে একটা হচ্ছে কি চার্জ আছে কিউ, তাহলে হচ্ছে কি পুরো ঘনক দিয়ে হচ্ছে কি ফ্লাক্স হচ্ছে কি কত, টোটাল ফ্লাক্স কত। এই ক্ষেত্রে আমাদের কাল্পনিক শক্তি কাজে লাগাতে হবে, কিসের? গাউস লকে হচ্ছে কি ইউজ করার জন্য। তো গস ল আমাদের কি বলা হয়েছে না, যদি চার্জ
ভেতরে থাকে, ভেতরে বলতে সেন্টার হতে হবে তার কোনো মানে নেই, ভেতরে থাকলেই হবে। তাহলে কি হবে না, যদি চার্জ কিউ হয় তাহলে টোটাল ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। তো এখানে তো সেরকম নেই, তাহলে এখানে আমাদেরকে কল্পনা করতে হবে, ইমাজিনেশন করতে হবে, যাতে এমন ভাবে আমরা কল্পনা করব যাতে এই চার্জটা সিমেট্রিক হয়ে যায়, পুরো জিনিসটা সিমেট্রিক্যাল হয়ে যায়। তো এখানে এই চার্জকে ঠিক সেন্টার বরাবর যদি সিমেট্রিক্যাল ভাবে রাখতে হয় তাহলে আমাকে আরো 7টা, একটা আছে আরো 7টা ঘনক নিতে হবে। টোটাল 8টা ঘনক যখন হবে তখন আমরা এইটা করতে পারবো। তাহলে 8টা ঘনকের জন্য যদি এটা হয় তাহলে একটা ঘনকের জন্য কত, বাই 8, মানে 8 এপসাইলন নট, এরকম অ্যান্সারটা হবে। এর আগে কিছু আমি এক্সাম্পল বলে দিলে বুঝতে পারবে আরেকটু। ধরো তোমাকে বললো এটা হচ্ছে একটা অর্ধগোলক, তার সেন্টারে এখানে একটা চার্জ আছে কিউ, তাহলে কত ফ্লাক্স, তাহলে এখানে তোমাকে কল্পনা করতে হবে, এর জন্য বার করা সম্ভব নয়, কল্পনা করবো যে উপরেও একটা অর্ধগোলক আছে, তাহলে এটা ফুল গোলক একটা হয়ে গেল। এখন এই ফুল গোলকের জন্য আমরা জানি কত হয় না কিউ বাই এপসাইলন নট, কিন্তু এখানে আছে তো হাফ গোলক, তাহলে বাই 2, তাহলে কিউ বাই 2 এপসাইলন নট। এরকম ভাবে তোমাকে চোখে দেখতে হবে, এরকম টাইপের শর্ট কোশ্চেনটা বিশেষ করে এটা বেশি দেয়, আর এটা বড় কোশ্চেন দেয় না। হ্যাঁ, আর একটা বিশেষ খুব ভাইটাল জিনিস, সেটা হচ্ছে কি ইকুয়েশন দিয়ে, মানে ভেক্টরের যে ইকুয়েশন গুলো ছিল, যেমন ধরো তোমাদেরকে দিতে পারি এরকম, কোথায় আর লিখবো, এখানে লিখে দিচ্ছি, কেমন দিতে পারে না, ই ভেক্টর ইকুয়ালস টু 5 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। এটা তোমাকে বলে দিল, দিয়ে বলল তাহলে yz তলে 200 ইউনিট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্সের মান কত। এরকম ইলেকট্রিক ফিল্ড তোমাকে এরকম দেওয়া আছে, yz তলে 200 ইউনিট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্সের মান কত, কি করে করব। দেখো আমাদের ইকুয়েশন কি আছে, phi equals to e ভেক্টর ডট s ভেক্টর, এরকম হচ্ছে আমাদের ইকুয়েশন ফ্লাক্সের। তাহলে এখান থেকে আমাদের ডট করি, এখানে কি বলেছে yz তলে, যদি তলটা yz এ থাকে তাহলে ক্ষেত্র ভেক্টরের নিয়ম অনুযায়ী ক্ষেত্র ভেক্টরের দিক কোন দিকে হয়, এই যদি একটা তল হয়, তাহলে এই তলের ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে, ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে না তলের সঙ্গে পারপেন্ডিকুলারে, হয় এইদিকে নয় এইদিকে, হয় উপর দিকে না হয় নিচের দিকে, পারপেন্ডিকুলার। কেন না এটা 2D সারফেস। এখানে আরেকটা কথা বলে দিই, যদি 3D হয়, যেমন ধরো এইটা ঘনক, তাহলে এর একটা যদি তল ধরি, তাহলে হিসাব অনুযায়ী আমি যেটা বললাম, তাহলে এই তলটার ক্ষেত্র ভেক্টর হয় পারপেন্ডিকুলার এই দিকে না হয় ভিতর দিকে, কিন্তু এক্ষেত্রে ভিতর দিকে আমরা নিতে পারবো না, সবসময় বাইরের দিকে নিতে হবে, কারণ এটা 3D সারফেস বা ক্লোজড সারফেস, এটা প্লেন 2D সারফেস। তাহলে মনে থাকবে, মোট কথা এটা মনে রাখবে যে পারপেন্ডিকুলার হবে। তাহলে যদি তলটা এখানে yz তলে থাকে তাহলে তার পারপেন্ডিকুলার ডাইরেকশন কোনটা, x, তার মানে এখানটা আমি বলতে পারি এরকম ভাবে s ভেক্টর সমান হচ্ছে গিয়ে 200 i ক্যাপ, আর ই ভেক্টর দেওয়া আছে, তো ডট প্রোডাক্ট করবো, যেমন করে ডট প্রোডাক্ট হয় ফ্লাক্সের ভ্যালু বেরিয়ে যাবে। এরকম টাইপের, আমি একটা বললাম, এরকম টাইপের যে সমস্ত আরো ইকুয়েশন যে অঙ্ক আছে ওইগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। যাই হোক, তো তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থেকে আপাতত এইগুলো, ওকে, ভালো করে তোমরা পড়বে। ওকে, এবার হচ্ছে গিয়ে আমাদের থার্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে তড়িৎ বিভব। আচ্ছা, তড়িৎ বিভবে সবার প্রথম হচ্ছে গিয়ে বিভবের সংজ্ঞা হচ্ছে আমাদের দেখতে হবে, বিভবের সংজ্ঞা, ঠিক আছে। যে কোনো একটা একক ধনাত্মক আধানকে যদি অসীম দূরত্ব থেকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে আনতে চাই, তাহলে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে গিয়ে আমাদের বিভব, ঠিক কিনা, যে ডব্লিউ সমান ভি। আর যদি কিউ পরিমাণ চার্জকে আনি তাহলে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। বিভবের মাত্রা অবশ্যই হচ্ছে গিয়ে পড়বে, বিভবের নতিমাত্রাটা কি জিনিস, তার আগে বিভব এবং প্রাবল্যের সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পর্ক কোনটা না, ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর, এই যে সম্পর্কটা,
আচ্ছা, এটাকে আমরা আবার এরকমও লিখতে পারি যে ভিএ মাইনাস ভিবি ইন্টু কিউ, এরকমও লেখা যেতে পারে। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের বিভব এবং প্রাবল্যের সম্পর্ক। এখানে এই যে ডিভি ডিআর আছে, এটাই হচ্ছে গিয়ে আমাদের বিভবের নতিমাত্রা। তো যখন মাত্রা করবে, বিভবের মাত্রাও যেমন হচ্ছে গিয়ে তোমাকে পড়তে হবে, বিভবের মাত্রাও পড়বে, আবার নতিমাত্রার যে মাত্রা সেটাও তোমরা দেখবে। তড়িৎ স্থিতিশক্তি রাশিমালা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। আচ্ছা, দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, যে কোনো কার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ। ওকে, এবার এখানে বল বলতে কি, এখানে কি হয়েছে না, অ্যাকচুয়ালি আমি তো শর্টে লিখে রেখেছি। কোশ্চেনটা কেমন, যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে কাকে রাখা হয়েছে না, একটা দ্বিমেরুকে রাখা হয়েছে, তাকে যদি আমরা বিক্ষিপ্ত করতে চাই, অর্থাৎ এখানে সরণ বলতে কৌণিক সরণ, তাহলে অ্যাকচুয়ালি এখানে বল বলতে কিনা টর্ক, টর্ক ইন্টু হচ্ছে কি আমাদেরকে ডি থিটা, তখন এখানে অবশ্যই ডি ডব্লিউ হবে। তো এখানে বল বলতে হচ্ছে কি টর্ক, আবার টর্ক সমান আমরা জানি পিই সাইন থিটা ডি থিটা। তাহলে এর ডেরিভেটিভ, এর হচ্ছে কি আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। এর ইন্টিগ্রেশন করে আমরা টোটাল বলের ভ্যালু হচ্ছে কি পেতে পারি, যার ইকুয়েশনটা সাধারণত এরকমই হবে যে পিই 1 মাইনাস কস থিটা। বিভিন্ন সিচুয়েশন যে আমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে এই ইকুয়েশন একটু একটু করে চেঞ্জ হবে। তার মধ্যে তোমরা দেখবে কি না, এর যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু যেটা, সেটা তোমরা অবশ্যই হচ্ছে কি মুখস্থ করবে, ভালো করে প্র্যাকটিস করবে। ইলেকট্রন ভোল্ট কাকে বলে? আচ্ছা, এটা হলো ইলেকট্রন ভোল্ট, তাকে জুল এককে প্রকাশ। যদি একটা ইলেকট্রনকে বা ইলেকট্রনের সমপরিমাণ আধান আছে এইরকম কোনো চার্জ পার্টিকেলকে যদি 1 ভোল্ট বিভব প্রবাহের মধ্য দিয়ে আমরা নিয়ে যাই, তাহলে যে পরিমাণ কার্য সম্পাদিত হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রন ভোল্ট। আর একে যদি জুলে প্রকাশ করি, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত, একটা ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ইন্টু 1 ভোল্ট, তো আলটিমেট এত জুলই থাকবে। আর একে যদি আর্গে পরিণত করতে চাই, তাহলে 10⁻⁻19 এর জায়গায় 10⁻12 হয়ে যাবে। ডিফারেন্স কত, 7। কারণ কি, আর্গ আর জুলের মধ্যে কি হয়, 10⁻7 এরই পার্থক্য থাকে। তো এটা গেল হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। নেক্সট দেখতে পাচ্ছি সমবিভব তল। সমবিভব তল কি জিনিস না, এমন একটা তল, নাম শুনে বুঝতে পারছি সমবিভব, সব জায়গায় বিভব সেম সেম থাকবে। এমন একটা তল যেখানে প্রত্যেকটা পয়েন্টে আমাদের বিভব অর্থাৎ পোটেনশিয়াল সেম আছে। তার বৈশিষ্ট্য হচ্ছে কি, সাধারণত 3টা বৈশিষ্ট্য আমাদের বইতে থাকে। তো 3টা বৈশিষ্ট্য পড়বে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য এটা যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে, এটা একটা তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাচ্ছে। আবার এটাই 2 নম্বরের জন্য ব্যাখ্যা করতে, তো সেটা তোমরা ভালো করে দেখবে। যেমন আমাদের দ্বিতীয় বলরেখার ক্ষেত্রে বৈশিষ্ট্য যেটা ছিল যে দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন, সেটা 2 নম্বরে আলাদা করে দিত। সেরকম এখানেও 2 নম্বরের আলাদা করে এই কোশ্চেনটা অনেক সময় দেয় যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে কেন। নেক্সট কি দেখতে পাচ্ছি না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য 0 হলে বিভব কি হবে, বিভব 0 হবে কি। ওকে, ইকুয়েশন দেখতে পাচ্ছি আমাদের লেখা আছে এখানে E = dV dr। এখন যদি ভি কে আমরা কনস্ট্যান্ট ধরে নেই, তাহলে দেখো ই সমান হচ্ছে কি 0 হয়ে যাবে যদি ডেরিভেটিভ করি। তাহলে এখানে দেখাচ্ছে যদি প্রাবল্য 0 হয়, বিভব কি 0 হবে? না, হবে না। বিভব প্রাবল্য তো 0, কিন্তু বিভব তো আছে, হ্যাঁ, কনস্ট্যান্ট। তার মানে যদি প্রাবল্য 0 হয়, বিভব থাকবেই, কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক ভ্যালু থাকবে, সব জায়গায় সেম থাকবে। উল্টোটা আবার বলেছে যদি বিভব 0 হয়, তাহলে প্রাবল্য কি হবে। তোমরা মনে রাখবে, যদি বিভব 0 হয় তাহলে প্রাবল্য 0 হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে। সিচুয়েশন বিশেষে সেটা ডিপেন্ড করবে। তার ব্যাখ্যা আছে, ভালো করে বইতে ভালো করে পড়বে। 1 ESU পোটেনশিয়াল ইকুয়ালস টু কত ভোল্ট না 300 ভোল্ট। একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ভালো করে দেখো, বলছে একটা আহিত গোলাকার ফাঁপা পরিবাহী যার ব্যাসার্ধ আর আধান দেওয়া আছে, ভিতরে বাইরে বিভব এবং প্রাবল্যের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখা। তো আমি লেখচিত্র আঁকছি, আর দূরত্বের সাপেক্ষে বলেছে। আচ্ছা, আর কি মানে ভিতরে বাইরে যদি আমাকে যেতে হয়, তাহলে দূরত্বই আমাকে করতে হবে, এই অক্ষ বরাবর রাখতে হবে। এটাকে আমি ভোল্ট ধরে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে কি, সেই আমি কি নিয়ে নিচ্ছি না, গোলাকার ফাঁপা পরিবাহী নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আরেকটা নিচ্ছে হচ্ছে কি প্রাবল্যের জন্য,
এটা সি আর এটা হচ্ছে কি ই, এখানেও সি আমি গোলাকার ফাঁপা পরিবাহী নিয়ে নিচ্ছি। এখন দেখো, তো প্রথমে আমি ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি। এটা কি বলেছে? পরিবাহী, তাও আবার গোলাকার ফাঁপা, অর্থাৎ এই পরিবাহীর ভিতরে কোনো চার্জ নেই। আমরা যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য করি সেই সময় দেখেছি যে কি হয় না, চার্জ না থাকলে সেখানে প্রাবল্য থাকবে না। একটা পরিবাহীর ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো চার্জ থাকে না। যখন আমরা গস লকে ইউজ করে দেখছিলাম একটা ফাঁপা খোলকের ভিতরে বাইরে কি হয়, সেখানে দেখেছি যদি ভিতরে দেখি আমরা সেখানে চার্জ নেই, তাই কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তাহলে এখানে এই যে দূরত্বকে যখন আমি 0 থেকে স্টার্ট করবো, যতক্ষণ তার হচ্ছে কি ব্যাসার্ধ আছে এ, এই এ অবধি ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তো এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড শুরু হবে, হবে কেমন এরকম, কারণ এর ইকুয়েশন হচ্ছে কি E ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এবার এখানে দেখো, আমরা একটু আগেই দেখলাম যদি ই শূন্য হয় সেখানে ভি তো কনস্ট্যান্ট হয়, মানে ভ্যালু তো থাকে কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এখানে যতক্ষণ অবধি এ আসবে ততদিন ভোল্ট থাকবে, ভি থাকবে, পোটেনশিয়াল থাকবে, কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুতে সোজা লাইন। বাদ বাকি সেখান থেকে তারপর আবার এরকম হয়ে যাবে, কারণ ভি ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর অনলি। ওকে, তো এই হচ্ছে কি আমাদের ব্যাখ্যা এবং হচ্ছে কি তার ছবি দুটো অর্থাৎ লেখচিত্র দুটো খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট দেখতে পাচ্ছি আমরা একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিন্দুতে প্রাবল্য বিভব সমান, তাহলে প্রাবল্য কত, এটা একটু আগে দেখলাম। একই জিনিসকে ঘুরিয়ে হচ্ছে কি দেওয়া হয়েছে এখানে, বিভব যদি সমান হয় তাহলে প্রাবল্য কত হবে? 0। বিভব কনস্ট্যান্ট মানে প্রাবল্য 0। বলছে প্লাস কিউ মাইনাস কিউ দুটি আধান ডি দূরত্বে স্থিত, এদের সমবিভবতল কোনটি? এটা একটা সম্পূর্ণ আলাদা জায়গা থেকে দিয়েছে। অ্যাকচুয়ালি এটার কনসেপ্ট হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু থেকে। তাহলে দেখতেই পাচ্ছি দুটো সেম চার্জ যেমন তড়িৎ দ্বিমেরুতে হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাদেরকে ছোট্ট ডিস্টেন্সে রাখা হয়েছে। যদিও এখানে বলেনি ডি ডিস্টেন্সটা খুব ছোট্ট, তা আমরা ধরে নিচ্ছি। এদের জন্য সমবিভব তল কোনটা? যেমন তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা অক্ষের উপর কোনো একটা পয়েন্টে প্রাবল্য বার করেছি, এরকম বিভবও বার করা যায়। সেম জিনিস, শুধু প্রাবল্য হচ্ছে গিয়ে ভেক্টর আর বিভব হচ্ছে গিয়ে স্কেলার। তো ক্যালকুলেশনের সময় কি হবে, বিভবের ক্ষেত্রে কি হয়, চার্জ যেখানে মাইনাস সেখানে মাইনাস বসাবো, যেখানে প্লাস সেখানে প্লাস বসাবো চার্জের ক্ষেত্রে। কারণ কি, যেটা বেরোচ্ছে বিভব সেটা হচ্ছে কি স্কেলার, কিন্তু যখন আমরা প্রাবল্য বার করছি সেটা ভেক্টর আসে। তাই চার্জ যখন আমরা সেখানে বসাতাম সেখানে সবসময় যেন পজিটিভ বসাতাম। নেগেটিভ পজিটিভটা আমরা কোথায় ক্যালকুলেশন করতাম না, দিকের ক্ষেত্রে। যখন আমরা ডাইরেকশন ভাবতে যেতাম তখন নেগেটিভ পজিটিভ ভেবে দেখতাম। ওকে, যাই হোক, তো বিভবও হচ্ছে বার করা যায়। তো দেখা গেছে যখন তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এই যদি তড়িৎ দ্বিমেরু হয় একটা, তার সমাধিখণ্ডকের উপর কোন একটা পয়েন্টে যখন আমরা বিভব মাপতে গেছি তখন দেখেছি সেটা কত হয় না, 0 হয়। তার মানে একটা তড়িৎ দ্বিমেরুর মাঝ বরাবর যদি একটা তলকে রেখে দিই, সেই তলের সব জায়গায় তার বিভব 0 হবে। তাহলে এখানে সমবিভবতলটা কোথায় পাবো আমরা, এই দুটো চার্জের ঠিক মাঝ বরাবর যে তল আছে সেটাই হচ্ছে গিয়ে সমবিভবতল। তো এই গেল হচ্ছে গিয়ে আমাদের কি না, তড়িৎ বিভবের জন্য যে সমস্ত থিওরিটিক্যাল কোশ্চেন হচ্ছে কি দরকার ছিল। আপাতত এইগুলো তোমাদের হচ্ছে করতে হবে, সাজেশন মানে এগুলো তোমাদের অবশ্যই করতে হবে। বাদ বাকি যে যারা বেশি পড়বে সে তো খুবই ভালো। এখান থেকে অঙ্ক কেমন পড়ে, এখান থেকে অঙ্ক আর লেখার তো এখানে জায়গা পাইনি, আপাতত আমি বলছি। বিভবের সমীকরণ, অর্থাৎ বিভবের সমীকরণ কি আছে, ভি ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর। এই ইকুয়েশন থেকে সাধারণ অঙ্ক, যেমন কি না, যেমন আমরা প্রাবল্যে করতাম, ঠিক আছে। যে এখানে যেরকম ধরো কি দেওয়া আছে না, দুটো চার্জ দেওয়া আছে, বলছে দুটো চার্জ, ধরো আমি ধরছি এটা একটা চার্জ, এটা একটা চার্জ Q1 Q2, ডিস্টেন্স আছে একটা। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে এদের মধ্যে কোথায় উদাসীন বিন্দু আছে সেটা বার করো, এবং সেই বিন্দুতে বিভব কত সেটা বার করো। তো আগে তো বুঝতে হবে হোয়াট ইজ উদাসীন বিন্দু। উদাসীন বিন্দু মানে অ্যাকচুয়ালি আমরা তড়িৎ ক্ষেত্র যখন করেছি সেখানে আমরা দেখেছি। দেখো তড়িৎ ক্ষেত্রে একটা কোশ্চেন দিয়েছিলাম ম্যাথে, যখন নিউমেরিক্যাল বলছিলাম আমি, যে ওদের সংযোজক সরলরেখায় কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0, ওই যেখানে 0 ওটাই উদাসীন বিন্দু। তাহলে সেখানে যে পদ্ধতিতে আমরা ওই পয়েন্টটা বার করেছি, এখানে আগে ওই তড়িৎ প্রাবল্যের ইকুয়েশনকে কাজে লাগিয়ে একই ভাবে তোমাকে আগে ওই পয়েন্টটা কোথায় বার করতে হবে, পয়েন্ট বার করার পরে তারপরে বিভবে যেমন বার করা হয় সেরকম হচ্ছে বার করতে হবে। তো এরকম টাইপের এখান থেকে কোশ্চেন দিতে পারে। আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে চার্জ পার্টিকেলের গতিশক্তির একটা ইকুয়েশন আছে 2ev বাই হচ্ছে কি m। এই ইকুয়েশন থেকে একদম ডিরেক্ট কোশ্চেন, মানে দুটা ভ্যালু তোমাকে দেওয়া থাকলো আর যেটা দেওয়া থাকেনি তোমাকে সেটা বার করতে হবে। b হচ্ছে কি এখানে বিভব, e হচ্ছে কি আধান, m হচ্ছে কি ভর, v হচ্ছে কি বেগ, ঠিক আছে।
এবারে তোমাকে এখানে অন্য কোনো চার্জ দিল, তখন তুমি ই এর বদলে কিউ লিখবে, কোনো সমস্যা নেই। এটা আমাদের হয়ে গেছে। এখান থেকে একটা অঙ্ক দিতে পারে, সাধারণ অঙ্ক। আর কি, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডে যে ইকুয়েশন থেকে অঙ্ক ছিল, এখানে সেরকম ইকুয়েশন থেকে, যেমন ধরো একটা দেখতে পাচ্ছি অঙ্ক লেখা আছে এখানে, ভি ইকুয়ালস টু 3x কিউব প্লাস, সরি 2x কিউব প্লাস 3y কিউব মাইনাস 5z স্কোয়ার। তোমার ভি এর ইকুয়েশন দেখতে পাচ্ছি y x z আছে, তার মানে ভিটাকে x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর ভেঙে উপাংশ বরাবর লেখা হয়েছে। তো বলছে 2 4 5 এই বিন্দুতে প্রাবল্য কত। তো ইকুয়েশন আমরা জানি E ইকুয়ালস টু, ই ভেক্টর ইকুয়ালস আমরা বলতে পারি ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। আবার ই ভেক্টর সমান কি জানি আমরা, না মাইনাস ডিভি ডি এক্স আই ক্যাপ মাইনাস ডিভি ডি ওয়াই জে ক্যাপ মাইনাস ডিভি ডি জেড কে ক্যাপ। তো সবার প্রথমে একে আমরা ডি এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, তারপর ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দিয়ে দেখবো কি কি ভ্যালু আসছে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে যা আসবে এখানে, ওয়াই এর সাপেক্ষে করলে এখানে, জেড এর সাপেক্ষে করলে এখানে বসাবো। তারপরে যেখানে যেখানে এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাবো। ইলেকট্রিক ফিল্ডের কি আসবে তখন, ভেক্টরটা আসবে। তার ভ্যালু বার করতে গেলে আমরা জানি, সূত্র জানি যে আর ভেক্টর ইকুয়ালস টু কি হয়, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো আর এর ভ্যালু কি শিখেছি ভেক্টরে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এই সূত্র দিয়ে আমরা সেখানে ইলেকট্রিক ফিল্ডেরও ম্যাগনিটিউড বা অনলি ভ্যালু বার করতে পারবো। এইরকম টাইপেরই হচ্ছে কি তোমাদের এখান থেকে অঙ্ক দেয়। আচ্ছা, আমাদের যে কি আছে, ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এরপরে আমাদের কি আছে হচ্ছে কি ধারক ধারকত্ব। ধারক ধারকত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন প্রাবল্য খুব ইম্পর্টেন্ট, সেরকম ধারক ধারকত্ব হচ্ছে কি ইম্পর্টেন্ট। প্রাবল্য থেকেও যেমন কোশ্চেন থাকে প্রচুর পরিমাণে, মানে মিনিমাম থাকবে সেখান থেকে, আর ধারক ধারকত্ব থেকেও তুমি হচ্ছে গিয়ে এই 8 মার্কসের মধ্যে তুমি ধারক ধারকত্ব থেকে চান্স, হ্যাঁ এরকম অনেকবার এসছে যে ধারক ধারকত্ব থেকে হয়তো একটা শর্ট কোশ্চেন এসছে বা 2 নম্বরে এসছে, বাকি 6 নাম্বার হচ্ছে কি তোমার বাকি 3টে থেকে এসে হতে পারে, ওরকম কয়েকবার এসছে এরকম। কিন্তু ধারক ধারকত্ব প্রায় সময় হচ্ছে কি থাকে, এই 8-এর মধ্যে তুমি 3 মার্কস তো ধারকত্বের জন্য ধরতেই পারো, ঠিক আছে। আচ্ছা, তো এবার ধারক ধারকত্ব আমি আর লিখছি না, কারণ অনেকটা হচ্ছে গিয়ে লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও। এতদূর অব্দি তোমরা এসছো কিনা সেটাও একটা বড় ব্যাপার, ঠিক আছে। দেখা গেল হয়তো আমি স্থির জড়িতের প্রাথমিক ঘটনাবলী যখন শুরু করেছি, বা হয়তো ওই হ্যালো ওয়েলকাম টু ফিজিক্স শর্মা এটা বলেছি, তোমরা বেরিয়ে চলে গেছো, সেটাও হতে পারে। তো যদি এতদূর অব্দি এসছো তাহলে আপাতত আর বেশি হচ্ছে গিয়ে না বাড়িয়ে আমি ধারক ধারকত্বের কোশ্চেনগুলো আলোচনা করছি, আর লিখছি না, এখানে কয়েকটা লিখছি। যেমন ধর এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এই পুরো পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যাবে কোথায়, আমাদের ফিজিক্স ফোরাম বিশ্বজিৎ নন্দ যে ফেসবুক পেজটা আছে, সেখান থেকে তোমরা ভালো করে ডাউনলোড করে নিতে পারবে, সেখানে আরো ভালোভাবে লেখা আছে। ওকে, তো বলছে পরিবাহী গোলকের ধারকত্বের রাশিমালা। ধারকত্বের ফার্স্টে যে কোশ্চেনটা লিখেছি সেটা হচ্ছে গিয়ে পরিবাহী গোলকের ধারকত্বের রাশিমালা। এই যদি পরিবাহী গোলক হয়, তার ব্যাসার্ধ যদি আর হয়। আচ্ছা, এর সঙ্গে আরেকটা কোশ্চেন আছে যে এই যে রাশিমালা যদি সিজিএস এ লেখা হয়, তাহলে প্রমাণ করো এর যে ক্যাপাসিটেন্স বা হচ্ছে কি ধারকত্ব আছে সেটা তার ব্যাসার্ধের সঙ্গে সমান। তার মানে সিজিএস এ হচ্ছে কি এটাই হবে, সি ইকুয়ালস টু আর। আর যদি এসআই তে লিখি তাহলে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। যদি অন্য কোনো মাধ্যমে, এটা বাইতে তাই এপসাইলন নট, যদি অন্য কোনো মাধ্যমে তখন 4 পাই অনলি এপসাইলন আর। একে এরকমও লেখা যেতে 4 পাই এপসাইলন আর এপসাইলন নট ইন্টু আর, যেখানে এপসাইলন আর হচ্ছে গিয়ে কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এরকম ভাবে লেখা যেতে পারে। আহিত ধারকের সঞ্চিত শক্তির ইকুয়েশন তোমাকে বার করতে হবে। কি হয়, হাফ সিপি স্কোয়ার, আরো অনেক রকম হয়, হাফ কিউ স্কোয়ার বাই হচ্ছে গিয়ে হাফ কিউ স্কোয়ার বাই হচ্ছে গিয়ে সি, এরকম আরো ইকুয়েশন গুলো আছে। তোমরা এক কাজ করবে, এই যে সঞ্চিত শক্তি আছে, ধারকের সঞ্চিত শক্তি, এই যে সি,
সি হচ্ছে গিয়ে ধারকত্ব। তো ধারকের ধারকত্বের একটা ইকুয়েশন আছে, রাশিমালা আছে। তো হয়েছে কি, গতবারে তোমাদের ধারকের ধারকত্বের রাশিমালা 3 নম্বরের কোশ্চেন একটা দেখেছিলাম, কতটুকু মনে পড়ছে না, পড়ে গেছে, মানে বড় কোশ্চেনটা পড়ে গেছে, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো সেখান থেকে আবার সেই কোশ্চেন, বড় কোশ্চেন রিপিট করার চান্স খুব কম, ঠিক আছে, করে না তা কম। তো সেখান থেকে অন্যরকম কোশ্চেন তোমাকে দিতে পারে। হয়েছে কিনা, এই যে সি আছে, তোমরা এক কাজ করবে, এই ইকুয়েশনটাকে সি এর জায়গায় ধারকত্বের রাশিমালাটাকে বসিয়ে তোমরা এই ইকুয়েশনটাকে তৈরি করার প্র্যাকটিস করার চেষ্টা করবে। দিলে কি হবে, যে কোনো অন্যান্য যে রাশিগুলো আছে এগুলো পরিবর্তিত হলে ধারকত্ব কেমন পরিবর্তিত হয়, এরকম টাইপের যে কোশ্চেনগুলো দেয় সেগুলো তোমাদের খুব ইজি হয়ে যাবে মনে রাখতে। আচ্ছা, চার্জিং কি ভালো করে দেখেছি আমরা ধারকের ক্ষেত্রে, হোয়াট ইজ চার্জিং আর হচ্ছে কি হোয়াট ইজ ডিসচার্জিং। ঠিক আছে, এই দুটো তোমরা ভালো করে দেখবে। ধারকের ধারকত্ব এত, মিউএফ বলতে কি বোঝো, পরাবৈদ্যুতিক ধ্রুবক এত বলতে কি বোঝো, এরকম টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট আছে, সবই লেখা আছে এখানে, তোমরা পিডিএফ ডাউনলোড করলে সব দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে না, বলছে একটা গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার, এই যে গোলীয় পরিবাহী তার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার, তাহলে ধারকত্ব কত, একটু আগে দেখেছি যদি সিজিএসএ হয় তাহলে সি ইকুয়ালস টু আর, কিন্তু দেখতে পাচ্ছি সেমি সিজিএসএ আছে, তাহলে ধারকত্ব হচ্ছে গিয়ে 10 স্ট্যাট ফ্যারাডে হয়ে যায়। ফ্যারাডে, স্ট্যাট ফ্যারাডে অর্থাৎ আমাদের বিভবের, আচ্ছা বিভব বলছি, ধারকত্বের যে ইউনিটগুলো আছে তাদের সম্পর্ক ভালো করে হচ্ছে কি মুখস্থ রাখবে। আচ্ছা, ধারকের যে সমবায় আছে সেখান থেকে কেমন কোশ্চেন দিতে পারে, তোমাকে বললো হচ্ছে গিয়ে দুটো ধারক আছে যাদের ধারকত্ব তুমি নিজে ধরে নিবে, তাদেরকে সমান্তরাল সমবায় রাখলে হচ্ছে গিয়ে সিপি তুল্য ধারকত্ব হয় আর শ্রেণীতে রাখলে সিএস হয়। তাহলে ওই যে দুটো ধারক প্রথমে ছিল তাদের ধারকত্বের রাশিমালা এই সিপি আর সিএস, এইটা দিয়ে তোমাকে বার করতে হবে। এটা একটা বড় কোশ্চেন, অনেক সময় দেয়, সবই এটাও তোমাদের বইতে আছে, ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আরেকটা জিনিস ধরো তোমাকে বললো C1 C2 ধারকত্বের দুটো হচ্ছে গিয়ে ধারক, তাদের একজনের V1 একজনের V2 হচ্ছে গিয়ে বিভব, এদেরকে যদি আমি যোগ করে দিই তাহলে এদের মধ্যে আধানের বন্টন হবে, সেটা আমরা জানি। এই আধানের বন্টন হলে শক্তি ক্ষয় হয়, ওই শক্তি ক্ষয়ের যে একটু বড় রাশিমালাটা আছে এটাও কিন্তু এবারে ইম্পর্টেন্ট, পরীক্ষা দিলেও দিতে পারে। আচ্ছা, ধারকত্বের মাত্রা, ধারকত্বের একক, তাদের মধ্যে সম্পর্ক, এককগুলোর মধ্যে ভালো করে পড়বে। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে কোনো একটা ধারকের মধ্যে অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থকে প্রবেশ করানো হলো, সে কোনো মেটাল হতে পারে, যাই কিছু হতে পারে। তো এটা প্রবেশ করালে সব রকম চেঞ্জ, আমার সব কোশ্চেন লেখা আছে এখানে, সব রকম চেঞ্জ কি হয় তোমরা দেখে নেবে। ধারকের চেঞ্জ কি হবে, সরি ধারকত্বের চেঞ্জ কি হবে, বিভবের চেঞ্জ কি হবে, সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে, সবগুলোই তোমরা হচ্ছে কি দেখে নেবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আপাতত। আচ্ছা হ্যাঁ, আরেকটা আছে, কোন তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্বের রাশিমালা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। ঠিক আছে, তো খুব ভালো করে এগুলো দেখবে, আমি আর এখন লিখলাম না, লিখলে হচ্ছে কি আরো লেন্দি হয়ে যাচ্ছে, ভিডিও বললাম। আর অঙ্ক যেগুলো আছে, অঙ্কের হচ্ছে কি টাইপ সহ দুই একটা করে এক্সাম্পল সবই হচ্ছে আমার এখানে দেওয়া আছে, ভালো করে তোমরা হচ্ছে পড়াশোনা করো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে হচ্ছে কি কমেন্টে জানিও। ঠিক আছে, আর আমি তোমাদের জন্য একটা কি বলে টেলিগ্রাম একটা হচ্ছে কি গ্রুপ খুলবো, তোমরা সেখানে সবাই যুক্ত হয়ে যাও। যাই হোক, তো সেটা এখনো রেডি করিনি আমি, আপাতত ফেসবুক পেজে আমার এগুলো নিয়ে নিও, ভিডিওগুলো নিয়ে নিও। তো আপাতত এই পর্যন্ত। আজকে আমাদের স্থির তড়িতের যা যা হচ্ছে গিয়ে সাজেশন হয় সেগুলো আমরা বললাম। এর পরের দিন হচ্ছে গিয়ে কারেন্ট, তারপরের দিন হচ্ছে গিয়ে ম্যাগনেটিজম, এই সমস্ত কিছু হচ্ছে গিয়ে পরপর 3 থেকে 4 দিনের মধ্যে তোমরা সবগুলোই পেয়ে যাবে একদম শেষ অবধি, আর বেশি দিন তোমাদের বাকি নেই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পড়াশোনা করতে থাকো, সময় নষ্ট করো না। থ্যাংক ইউ সো মাচ।